নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। আরও কমল সর্বোচ্চ তাপমাত্রা। রবিবারেও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাসানাবাদে বাংলাদেশি ড্রোন 10 মিনিটের রেকি ঘিরে চাঞ্চল্য। গুজরাটের সরকারি কর্মী পাকচর হ্যানি ট্রাপ। বিএসএফ বায়ুসেনার তথ্য পাচার করতে গিয়ে গ্রেপ্তার। আগামী মাসেই বাংলাসহ 4 রাজ্যে উপনির্বাচন, দিনক্ষণ জানালো নির্বাচন কমিশন। কঠিন সময়ে বাঙালির ভূস্বর্গের ত্রাতা, মমতার সিদ্ধান্ত আপ্লুত কাশ্মীরবাসীর। পুরীর জগন্নাথ মন্দিরে ড্রোন উড়িয়েছিল জ্যোতিরানী, গিয়েছিলেন মহাকালেশ্বরও। পাকিস্তানের 23 দিনের বন্দিদশার কথা ভুলতে চান বিএসএফ জওয়ান পুনম। পাক গোলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর। চাকরি যাওয়ার বদলা নিতে হামলা, তীরবিদ্ধ সিবিআই অফিসার। নীতি আয়োগের বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সোচ্চার বিরোধী শাসিত রাজ্যগুলি। দীপিকার ছবি ছিনিয়ে নিলেন তৃপ্তি। ড্রগ স্কোয়াডের পুলিশকর্মীরাও পাবেন ঝুঁকি ভাতা, প্রস্তাব গেল নবান্নে। বর্তমানে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, এলাকায় জোর চাঞ্চল্য। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু গৃহবধূর, জখম আরও 4। আপনারা খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। আগামী মাসেই বাংলাসহ 4 রাজ্যে উপনির্বাচন, দিনক্ষণ জানালো নির্বাচন কমিশন। কলকাতা, নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা সহ দেশের 5টি জায়গায় উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। গত 1 ফেব্রুয়ারি কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদ প্রয়াত হন, ফলে সেখানে উপনির্বাচন করা হচ্ছে। ওই দিন এই রাজ্য ছাড়াও গুজরাটের কাদি, বিশাবদর, কেরলের নীলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই উপনির্বাচন হবে 19 জুন। তার আগে 2 জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। আবার মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন 5 জুন। 19 জুন ভোটের পর ভোট গণনা করা হবে 23 জুন। 25 জুনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জের বিধায়ক গত 1 ফেব্রুয়ারির রাতে তিনি আচমকাই অসুস্থ বোধ করেন। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় পলাশী হাসপাতালে। সেখানেই তিনি মারা যান। নাসির উদ্দিনের বয়স হয়েছিল 70 বছর। বিধায়কের মৃত্যুর পর থেকে আসনটি ফাঁকা ছিল। সেই কেন্দ্রে এবার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আরও কমল সর্বোচ্চ তাপমাত্রা। রবিবারেও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, ধীরে ধীরে বর্ষার প্রবেশ ঘণ্টি বাজছে, তার সঙ্গেই লাফিয়ে কমছে তাপমাত্রার পারদ। আজ রবিবার সকালের দিকে কলকাতার আকাশ রয়েছে আংশিক মেঘলা, এমনকি বিকেলের পর আংশিক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতকাল শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় 2.8 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি থেকে 26 ডিগ্রির আশেপাশে। অন্যদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের আরও কিছু অংশের সঙ্গে উত্তরবঙ্গের কিছু এলাকায়ও বর্ষা ঢুকে যেতে পারে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে বর্ষা কবে নাগাদ ঢুকবে সরকারিভাবে তা এখনও জানানো হয়নি, তবে আবহাওয়াবিদরা আশা করছেন দক্ষিণবঙ্গে বর্ষার আগমন এবার অনেকটাই আগেভাগে ঘটতে পারে, কারণ 27 মে নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ওই সময় বর্ষা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে, তাই নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গেও অনেক আগে মৌসুমি বায়ু চলে আসতে পারে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো পরবর্তী খবরে। বর্তমানে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, এলাকায় জোর চাঞ্চল্য। বর্ধমান, ফের রাজ্যে সিবিআই হানা, এবার কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে। শনিবার রাত থেকে রবিবার সকাল 7:30 পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তল্লাশি চালালো এক চিকিৎসকের বাড়িতে, যা ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই চিকিৎসকের নাম তপন কুমার জানা। গত 9 বছর ধরে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে কর্মরত। বর্তমানে এই বিভাগের প্রধান হিসেবে রয়েছেন তিনি। শনিবার রাত 7:30 নাগাদ আচমকাই তার বাড়িতে পৌঁছায় সিবিআই। এরপর দীর্ঘক্ষণ চলে তল্লাশি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ মেডিকেলেও। সূত্রের খবর, ওই বাড়ি থেকে হার্ড ডিস্ক এবং বেশ কিছু নথি নিয়ে গিয়েছে সিবিআই আধিকারিকরা। অন্যদিকে চিকিৎসককে কলকাতায় আটক করা হয়েছে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু গৃহবধূর, জখম আরও 4। শীতলকুচি, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল গৃহবধূর, গুরুতর জখম আরও 4 জন। মৃতের নাম দিয়া তির্কি দাস, বয়স 22। হতাহতদের প্রত্যেকের বাড়ি শীতলকুচিতে। মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার রাতে একটি 4 চাকা গাড়িতে ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত গোডাউন এলাকায় বিয়ে বাড়িতে যায়। ফেরার পথে মাথাভাঙা শীতলকুচি রাজ্য সড়কের শিবপুর চৌপাথি সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। তবে কী কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। চালকসহ আহতরা শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আসবো পরবর্তী খবরে। হাসানাবাদে বাংলাদেশি ড্রোন 10 মিনিটের রেকি ঘিরে চাঞ্চল্য। বারাসাত ও বাসিরহাট, বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার হাসানাবাদে ড্রোনের অনুপ্রবেশ। শুক্রবার রাতের এই রহস্যজনক ঘটনা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোড়ন। প্রায় 10 মিনিট ধরে ভারতীয় আকাশ সীমায় রেকি চালিয়ে রহস্যজনক 3টি ড্রোন বাংলাদেশের দিকে উড়ে যায়। অপারেশন সিন্দুর পর্বে পাকিস্তানের নতুন শাখা বাংলাদেশ থেকে শক্তিশালী ড্রোন অনুপ্রবেশের ঘটনায় জোরদার তদন্ত শুরু করেছে বিএসএফ, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা এজেন্সি। শুক্রবার রাত 10টা নাগাদ কাটাখালী সেতুতে বসে মোবাইলে আইপিএলের ম্যাচ দেখছিলেন রহিম, সুরজ ও দীপঙ্করের মতো স্থানীয় কয়েকজন যুবক।
তাদের কথায় বেশ অন্ধকার ছিল। হঠাৎই লক্ষ্য করলাম আকাশে আলোর ছটা। একটা ড্রোন মাথার উপর উড়ছিল, বেশ প্রমাণ সাইজের, লেজের দিকে লাল আলো দপদপ করছে। আওয়াজও হচ্ছিল, মোবাইলে রেকর্ড করছি সব কিছু। এরপর আরও দুটো ড্রোন উড়ে আসে বাংলাদেশের দিক থেকে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক চক্কর কেটে ফের বাংলাদেশের দিকে চলে যায়। স্থানীয় সূত্রে খবর, হাসানাবাদের কাটাখালী সেতু এবং স্থানীয় বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের উপর দিয়ে উড়ে যায় ড্রোনগুলি। স্থানীয় মানুষের অনেকেই ড্রোন অনুপ্রবেশ এবং ফের বাংলাদেশে উড়ে যাওয়ার দৃশ্য মোবাইলে বন্দী করেন। ঘটনার খবর পেয়ে বিএসএফ এবং পুলিশের আধিকারিকরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। শনিবারও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাংলাদেশের সাতক্ষীরা এবং তার লাগোয়া শ্যামনগরের নীলডুমুর এলাকা থেকেই ওড়ানো হয়েছিল ড্রোনগুলি। নজরদারি চালাতেই জিরো লাইন গৌড়েশ্বর নদী পেরিয়ে সেগুলি হাসানাবাদে ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল। বিশেষজ্ঞরা বলছেন, অপারেশন সিঁদুর পর্বে শত্রু দেশ হিসেবে সামনে আসা তুরস্কের কাছ থেকে সম্প্রতি ব্যারাকটার টিভি 2 ড্রোন কিনেছে মোহাম্মদ ইউনূসের সরকার। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অসম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম সীমান্ত বরাবর বিভিন্ন সেনা ছাউনি ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সেক্টর অফিসে রাখা হয়েছে তুরস্কের ড্রোনগুলি। শুক্রবার রাতে সেরকমই 3টি ড্রোন ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল বলে অনুমান গোয়েন্দাদের। কারণ যে জায়গা থেকে ড্রোনগুলি ওড়ানো হয়েছিল সেই সাতক্ষীরা সদরে রয়েছে বাংলাদেশের সেনা ক্যাম্প এবং বিজিবির 33 নম্বর ব্যাটালিয়ন। বিজিবির 17 নম্বর ব্যাটালিয়ন রয়েছে শ্যামনগরের নীলডুমুরে। সন্দেহের তীর তাই বাংলাদেশের সেনা বিজিবিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের এই ড্রোনগুলি মাঝারি উচ্চতায় উড়তে সক্ষম, নজরদারি ক্যামেরার মাধ্যমে ছবি তোলার পাশাপাশি বোমা বহন করতেও সক্ষম। তবে শুক্রবার রাতেই অনুপ্রবেশকারী ড্রোনগুলি সম্পর্কে বিএসএফের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। গুজরাটের সরকারি কর্মী পাকচর হ্যানিট্রাপ বিএসএফ বায়ুসেনার তথ্য পাচার করতে গিয়ে গ্রেপ্তার। নয়াদিল্লি, হরিয়ানার ইউটিউবার, উত্তরপ্রদেশের স্মাগলার, পাঞ্জাবের পলিটিক্যাল সায়েন্স MA পাঠরত ছাত্র, কেউ তো আবার ড্রাগ পেডলারও 15 দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। একের পর এক সন্দেহভাজন পাকিস্তানি স্পাইকে এবার আরও একটি রাজ্য যুক্ত হলো পাকিস্তানের স্পাই নেটওয়ার্কে, আর সেটা স্বয়ং নরেন্দ্র মোদী ও অমিত শাহের রাজ্য গুজরাট। গ্রেপ্তার হলো আরও একজন। সে পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী, নাম সহদেব সিং গোহিল, কচ্ছের লাখপত ব্লকের বাসিন্দা। পাকিস্তানের হয়ে চরবৃত্তি করা এবং ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের ভাইটাল ইনস্টলেশন বা গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির তথ্য ভিডিও পাচার করেছে এই অভিযুক্ত। সন্দেহ করা হচ্ছে সে পড়েছিল হ্যানিট্রাপে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর যে হ্যান্ডলারকে নিয়ম করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বায়ুসেনার বিভিন্ন পরিকাঠামো নির্মাণের তথ্য ও ছবি পাঠাচ্ছিল সহদেব। তার পরিচয় দেওয়া হয়েছিল অদিতি ভরদ্বাজ নামে। সুতরাং গুজরাটের কচ্ছ জেলার বাসিন্দা 28 বছর বয়সী এই পাক স্পাই যে হ্যানিট্রাপে পড়েছিল সেই সম্ভাবনাই প্রবল। সহদেব গুজরাটের স্বাস্থ্য দপ্তরের কর্মী, তবে চুক্তির ভিত্তিতে কর্মরত। মূলত কচ্ছ সীমান্ত এলাকায় তার ডিউটি। ফলে সীমান্ত এলাকায় বিএসএফ কিংবা সামরিক বিভাগের সক্রিয়তা, তৎপরতা কিংবা যে কোনো নতুন পরিকাঠামো নির্মাণের সাক্ষী সে প্রতিদিনই। এই সুযোগ নিতে চেয়েছে পাকিস্তানের স্পাই এজেন্সি। 2023 সালের জুন মাসে লাখপত ব্লকের মারগ্রামে অভিযুক্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে অদিতি। যদিও গুজরাট পুলিশের দাবি ভুল করে কিংবা অজ্ঞাতে নয়, সহদেব জেনে শুনেই এই তথ্য পাচারের কাজ করেছে। ওই অদিতি যে আদতে পাকিস্তানি স্পাই এটা সে জানত। 40,000 টাকাও একবার নিয়েছে। কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে তাকে নগদের বান্ডিল দিয়ে উধাও হয়ে যায়। অর্থাৎ সেই ব্যক্তিও পাকিস্তানের স্পাই নেটওয়ার্কে আছে। সহদেবের অবশ্য বক্তব্য, ওই ব্যক্তির সম্পর্কে সে কিছুই জানে না, কিন্তু 2023 সালের জুন থেকে এ পর্যন্ত একবারই পেমেন্ট হয়েছে। এটা হতে পারে না, তাই আরও তথ্য জানতে তাকে জেরা করেছে পুলিশ। সবথেকে বিপজ্জনক যে তথ্য পাওয়া যাচ্ছে সেটি হলো ISI এবার ভারতে থাকা তাদের স্পাইদের হোয়াটসঅ্যাপ সরাসরি নিজেদের মোবাইল থেকে অপারেট করতে পারছে। 2024 সালের জানুয়ারি মাসে সহদেব একটি নতুন মোবাইল কেনে। সিম কার্ড নেওয়ার সময় সে আধারের OTP শেয়ার করে অদিতিকে। তারপর থেকে ওই দ্বিতীয় মোবাইলের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ISI হ্যান্ডলারের মোবাইলেও সক্রিয়। এ পর্যন্ত হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সর্বত্র ধরা পড়া স্পাইদের মোডাস অপারেন্ডি কম বেশি একই। সীমান্ত এলাকায় যাতায়াত ও থাকার সুযোগের সদ্ব্যবহার করে বিএসএফ ও সামরিক বাহিনীর মুভমেন্ট, কোনো নতুন তৎপরতা, পরিকাঠামো নির্মাণ, সরঞ্জামের সক্রিয়তা ইত্যাদির ছবি ও ভিডিও করে পাঠানো। গুজরাটে ধরা পড়া সহদেব ঠিক এটাই করেছে। এমনকি অপারেশন সিঁদুরের পরও এই প্রবণতা বারংবার ধরা পড়েছে এবং একের পর এক রাজ্য যুক্ত হচ্ছে পাকিস্তানের ISI চক্রে। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত 3323 কিলোমিটার দীর্ঘ। পাকিস্তানি স্পাই নেটওয়ার্ক কতটা সীমান্তবর্তী এলাকা জুড়ে রয়েছে, সবথেকে উদ্বেগের বিষয় এটাই। আরও কত পাকিস্তানি স্পাই লুকিয়ে আছে। আপনারা খবরগুলো শুনছেন AM2D নিউজ চ্যানেল থেকে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পুরীর জগন্নাথ মন্দিরে ড্রোন উড়িয়েছিল জ্যোতিরানী, গিয়েছিল মহাকালেশ্বরও। নয়াদিল্লি, যতই দিন এগোচ্ছে ট্রাভেল ব্লগার জ্যোতিরানী মালহোত্রাকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গেছে গত বছর পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিল জ্যোতি। সেই সময় জগন্নাথ মন্দিরের উপর ড্রোন উড়িয়েছিল সে। মন্দির চত্বরে এ ধরনের কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাও কিভাবে জ্যোতি ড্রোন ওড়ালো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ড্রোন ওড়ানোর পিছনে ঠিক কী কারণ ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত ব্লগারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য তৎপর হয়েছে উড়িষ্যা পুলিশ। এ নিয়ে হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগের কাজও শুরু হয়ে গিয়েছে। তবে শুধু পুরী নয়, গত বছর এপ্রিলে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শনেও গিয়েছিল জ্যোতি। জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে ইতিমধ্যেই হরিয়ানায় পৌঁছেছে মধ্যপ্রদেশ পুলিশের একটি দল। উজ্জয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার নিতেশ ভার্গব জানান, এ পর্যন্ত তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে মহাকালেশ্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, প্রতিদিন প্রচুর পুণ্যার্থী আসেন এখানে। কোনো রকম নাশকতার চক্রান্ত করা হয়েছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে জ্যোতিকে দফায় দফায় জেরা করা হচ্ছে। শুধু জ্যোতি নয়, সূত্রের খবর পশ্চিমের দেশের বহু মহিলা ইনফ্লুয়েন্সারকেও টার্গেট করেছে পাকিস্তান। তালিকায় রয়েছে আমেরিকা, ব্রিটেন, নেদারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ার নেট প্রভাবীরা। তাদের ইউটিউব চ্যানেলগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই পাকিস্তানের আতিথেয়াত, নারীদের নিরাপত্তা সহ একাধিক বিষয় তুলে ধরা হয়। এই ইনফ্লুয়েন্সার এমনটাই বর্ণনা করেন যেন পাকিস্তানের মতো নিরাপদ দেশ পৃথিবীতে আর কোথাও নেই। মূল লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভালো ছবি তুলে ধরা। জানা গিয়েছে, মোটা টাকা সহ নানা প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে এই কাজ করায় পাকিস্তানের একাধিক সংস্থা। পরে অনেকে চরবৃত্তির কাজেও জড়িয়ে পড়েন। ইতিমধ্যেই জ্যোতির ডায়েরি উদ্ধার, পাকিস্তানে বিয়ে করার ইচ্ছে সহ নানা খবর চারদিকে ছড়িয়ে পড়ছে। যদিও পুরো বিষয়টি নিয়ে অন্তত সতর্ক হিসার পুলিশ। সমস্ত সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্যে পুলিশের বার্তা, এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। ইতিমধ্যে একাধিক ভিত্তিহীন খবর, ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ছে। অনেকে অতিরঞ্জিত করে নিজেদের মতো গল্প বানিয়ে সম্প্রচার করছেন। অবিলম্বে তাদের সতর্ক হতে হবে। এই ধরনের খবর পরিবেশন থেকে বিরত থাকতে হবে। জ্যোতির কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ গোপন নথি ছিল না বলেও জানিয়েছে হিসার পুলিশ। স্ত্রীকে দেখতে সীমান্তের ওপারে যেত পাকচর হারুন, দাবি দাদার। নয়াদিল্লি, পাকিস্তানের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে যেত ধৃত মোহাম্মদ হারুন। শনিবার এমনটাই দাবি করল তার পরিবার। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ বৃহস্পতিবার হারুনকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা। পরিবারের দাবি, শিলামপুরের ছাট লোহালক্করের কারবারিকে ফাঁসানো হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের অভিযোগ, পাক এজেন্সির সঙ্গে যোগাযোগ ছিল হারুনের। ভারত সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত সে। একই সঙ্গে ভারতে পাক হাইকমিশনের এক অফিসারের সঙ্গেও তার আলাপ ছিল। ইতিমধ্যে ওই ব্যক্তিকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ভিসার জন্য হাইকমিশনের ওই আধিকারিকের সঙ্গে যোগাযোগ করত হারুন। ভিসা দেওয়ার পরিবর্তে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো। সম্ভাব্য যাত্রীদের খোঁজও এনে দিত হারুন। যাবতীয় অভিযোগ ইতিমধ্যে উড়িয়ে দিয়েছিল হারুনের ভাই ওয়াসিম। তার কথায়, কোভিডের সময় পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করে হারুন। প্রথমে বিষয়টি আমাদের থেকে লুকিয়েছিল, কিন্তু পরে পাকিস্তানে বারবার যাতায়াত করতে দেখে ওকে প্রশ্ন করি। তখনই জানাই গুজরানওয়ালায় এক খুড়তুতো বোনকে বিয়ে করেছে। ওই মেয়েটির পরিবারের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। বউকে দিল্লিতে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু পারেনি। তিনি আরও বলেন, 4 ভাইয়ের মধ্যে হারুন আর্থিকভাবে দুর্বল। আমাদের 2টো বাড়ি রয়েছে। ভিসার ব্যবসায় মুনাফা হলে নিজের জন্য একটা বাড়ি বানিয়ে নিত না। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা খবরটি শুনছেন এম2ডে নিউজ চ্যানেল থেকে। আসবো পরবর্তী খবরে। চাকরি যাওয়ার বদলা নিতে হামলা, তীরবিদ্ধ সিবিআই অফিসার। লখনউ, রেলওয়ের এক মামলায় 1993 সালে চাকরি গিয়েছিল দীনেশ মুর্মুর। সেই থেকে রাগ পুষে রেখেছিল সে। মাঝে কেটে গিয়েছে 32 বছর। এরই মধ্যে মামলার দায়িত্বপ্রাপ্ত সিবিআই অফিসার বীরেন্দ্র সিংয়ের উপর সুযোগ বুঝে হামলা চালালো অভিযুক্ত। গাছের আড়াল থেকে ওই সিবিআই অফিসারকে লক্ষ্য করে তীর ছোঁড়ে অভিযুক্ত। ঘটনায় জখম হয়েছেন বীরেন্দ্র। উত্তরপ্রদেশের হজরতগঞ্জে নাভাল কিশোর রোডে সিবিআই দপ্তরের বাইরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত বিহারের মুঙ্গেই জেলার খাদাগপুরের বাসিন্দা দীনেশকে গ্রেপ্তার করেছে। 1993 সালে রেলওয়ের ওই মামলায় সিবিআই তদন্ত চালায়। সেই সময় কেন্দ্রীয় এজেন্সির এএসআই ছিলেন বীরেন্দ্র সিং। তদন্তের জেরে তৎকালীন জুনিয়র কর্মী দীনেশের চাকরি চলে যায়। সেই থেকেই বীরেন্দ্রর উপর ক্ষোভে ফুঁসছিল সে। চাকরি যাওয়ার পর গ্রামে ফিরে গিয়ে দীনেশ তীর চালানো শেখে। শনিবার লখনউয়ের ব্যস্ত রাস্তায় গাছের আড়াল থেকে বীরেন্দ্রকে লক্ষ্য করে তীর ছোঁড়ে দীনেশ। সেটি বীরেন্দ্রর বুকে বিঁধে যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি বিপদমুক্ত। দীনেশকে পথচারীরাই ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। ধৃতের বিরুদ্ধে বেশ কয়েক ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জেরায় দীনেশ তীর মারার কথা স্বীকার করেছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।